সুপ্রভাত বন্ধুরা, আমি প্রবীর, দ্য লেজি ব্লগার। কামদেবপুরের কথায় সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। আর এই বিশাল সবুজের মাঝে আমিও বেশ ভালো আছি। আসলে হইচই আর যান্ত্রিক চিৎকারের শহর থেকে অনেক দূরের এই শান্ত নিরিবিলি পরিবেশে এসে আমি বেশ ভালোই থাকি। তবে এই পরিবেশে বেশি দিন থাকার উপায় তো কিছু নেই। ভালো না লাগলেও রুটি রুজির তাগিদে সব যন্ত্রণা সহ্য করেই সেই ইটকাট পাথরের শহরেই ফিরে যেতে হয়। তাই তো সময় পেলেই নিজের বেঁচে থাকার অক্সিজেন জোগাড় করে নিতে বারবার ফিরে আসি এই সবুজের মাঝে। এই বিশাল বাঁশবাগান, আম কাঁঠাল আর লিচুর বাগান, দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, ছোট দাদুর কাঁঠালতলা, কলঘরের জোড়া তালগাছ, এরা আমায় সব সময় ডাকে। বৈদ্যনাথ কাকা, মনে হয় বাগানের কোনো পাকুড় গাছ কেটে বিক্রি করে দেবেন। সে কারণেই আমাদের সামনের ওই যে ভদ্রলোককে দেখছেন, উনি কাটার আগে গাছটা দেখতে এসেছেন। আপনারা তো শুনতেই পেলেন, কাকা বলে গেলেন তালগাছের পাশেই যে পাকুড় গাছটা রয়েছে সেটার কথা। গাছ দেখার পরই আমাদের সামনের ভদ্রলোক দাম ঠিক করে কাকাকে জানাবেন। অবশ্য আমি এখান থেকে তালগাছটা যে কোথায় সেটা দেখতেই পাচ্ছি না। পাকুড় গাছ তো অনেক দূরের কথা। যাই হোক, যা বলছিলাম, এই সবুজ বাগান আর মাঠ সবসময় আমাকে হাতছানি দিয়ে ডাকে। আর এদের ডাকে সাড়া দিয়ে যতবারই আমি ফিরে আসি ততবারই মনে হয় সব কিছু যেন নতুন। আসলে ছোটবেলা থেকেই এই শান্ত নিরিবিলি গ্রাম আমার খুব প্রিয়। মনে আছে যখন স্কুলে পড়তাম, তখন গরমের ছুটি, পুজোর ছুটি আর ডিসেম্বর মাসে ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাবার পর যে কয়েকদিন স্কুল ছুটি থাকতো, সেই কয়েকদিন আমার ঠিকানা হতো এই গ্রাম। হয় তেঘরিয়াতে মামার বাড়ি, নতুবা সাহেবনগরে আমার নিজের দেশ। মাঝে মাঝে সময় পেলে নপাড়াতে আমার সেজ কাকার শ্বশুর বাড়িও ঘুরতে চলে যেতাম। এমনকি ছোটবেলায় এই কামদেবপুর গ্রামেও আমি বেশ কয়েকবার এসেছি। আসলে এই গ্রামেই আমার মামার শ্বশুর বাড়ি। সেই সূত্রেই মামার সাথে তখন আমার এই গ্রামে আসা। তাই এখন এই সব চুপচাপের রাজ্যে ঘুরে বেড়ানোর সময় সেই সব পুরনো দিনের কথা মনে পড়লে ভীষণ আনন্দ হয়। যাই হোক, এবার আজকের ভ্লগে ফেরত আসি। এখন সকাল প্রায় 7টা। এখানে 7টা মানে কিন্তু বেশ বেলা গড়িয়েছে। আসলে সকলে এখানে খুব ভোরে ঘুম থেকে ওঠে। আজ মেজদাদুর বাঁশবাগানে কয়েকজনের বাঁশ কাটতে আসার কথা। শীতের শেষের দিকে এখানে সকলেই প্রায় বাগানের মোটা পুষ্ট বাঁশগুলো কেটে বিক্রি করে দেন। এর ফলে কিছু অর্থেরও উপার্জন হয়, আবার বাগান পরিষ্কার হয়ে যাওয়ার ফলে নতুন করে কোড়া বার হয়ে বাঁশ খুব তাড়াতাড়ি বড় হতে পারে। সেরকমই আজ মেজদাদু বাঁশ বিক্রি করবেন। সে কারণেই আমি বাগানে এসেছিলাম, কিন্তু বাগানে এসে কাউকে দেখতে পেলাম না। হয়তো তাদের আসতে আরও কিছুটা দেরি হবে। তাই বাঁশবাগানে একা একা দাঁড়িয়ে না থেকে
ছোট দাদুর কাঁঠাল তলায় ঘুরতে এসেছিলাম। তবে এতক্ষণে মনে হয় সকলে বাঁশ কাটতে চলে এসেছেন। চলুন একবার সেদিকেই যাওয়া যাক। এই তো বাঁশ কাটা শুরু হয়ে গেছে দেখছি, কিন্তু মাত্র একজন এসেছেন, আর কেউ নেই। শুনেছিলাম তো ৩-৪ জনের আসার কথা। অনেকগুলো বাঁশ কাটা হবে আজ। ওহো, মনে হয় আমারই ভুল হচ্ছে। আরও বেশ কয়েকজনের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। মনে হচ্ছে সামনের যে বাঁশঝাড়টি রয়েছে তার ওধারে বেশ কয়েকজন কাজ করছেন। অন্তত আরও ৩ জনের গলার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। এই তো যিনি আসছেন এদিকে, তার নাম মনে হয় মণি। কাটা হয়ে গেছে। সামনে দুটো বাঁশ কেটে পড়ে রয়েছে, পুরো কাটা হয়ে যাক, তারপর ওদিকে যাওয়ার চেষ্টা করা যাবে। এখন গেলে ওনাদের কাজের অসুবিধা হবে। বাঁশ তো কেবল গোড়া থেকে কাটলেই হবে না, বাঁশের গায়ে প্রচুর সরু সরু কঞ্চি থাকে। গোড়া থেকে বাঁশ কেটে নেওয়ার পর সবচেয়ে প্রথম কাজ হলো ঝাড় থেকে বাঁশ বের করে আনা। এই কাজটা কিন্তু বেশ কঠিন। প্রতিটা ঝাড়েই বাঁশগুলো একে অন্যের সাথে এমনভাবে জড়িয়ে বড় হয় যে কোনো একটা বাঁশ কাটার পর ঝাড় থেকে বের করে নিয়ে আসা বেশ কষ্টকর। আর এই কাজে সবথেকে বাধার সৃষ্টি করে বাঁশের এই কঞ্চিগুলো। যে বাঁশের কঞ্চি যত বেশি, সেই বাঁশ ঝাড় থেকে বের করে নিয়ে আসা তত কঠিন। আবার এই কঞ্চিগুলো কোনো কাজেও লাগে না। ঝাড় থেকে বাঁশগুলো বের করে নিয়ে এসে এনাদের প্রথম কাজ হলো সব কঞ্চিগুলো আগে কেটে ফেলা। কঞ্চি কেটে বাঁশ পরিষ্কার করে নেওয়ার এই কাজটিকে এখানে সবাই বলে বাঁশ ঝরে নেওয়া বা বাঁশ ঝোড়া। প্রতিটি বাঁশ ভালো করে ঝরে নেওয়ার পরই সেটা ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। তবে এখানে দেখছি বাঁশগুলো সম্পূর্ণ পরিষ্কার করে ঝরে নেওয়া হচ্ছে না। কঞ্চির গোড়াগুলো বাঁশের গায়ে লেগে থাকছে। হয়তো ওনারা যে কাজে বাঁশগুলো ব্যবহার করবেন সেখানে বাঁশগুলো ভালো করে না ঝরলেও চলবে, তাই আর অত খাটাখাটনি করছেন না। বাগানের এই দিকটা বেশ অন্ধকার, বাঁশ এখানে বেশ ঘন।
এছাড়া আরও বেশ কিছু বড় বড় গাছ এদিকটায় রয়েছে, তাই ছবি তুলতে একটু অসুবিধা হচ্ছে। আগে বললাম চলাই মারো বিড়ি খাবা না গো বিড়ি খাওয়া বন্ধ করে দিলা আলহামদুলিল্লাহ। ওনারা আবার কাজ করছেন বলে আমি বাগানের সব দিকে যেতেও পারছি না। বেশি ঘোরাঘুরি করলে ওনাদেরই কাজের ক্ষতি হবে, সেটা একদমই উচিত হবে না। সেই জন্য ভিডিও মাঝে মাঝে বেশ অন্ধকার হয়ে যাচ্ছে। ভেঙে দাও, হ্যাঁ ভেঙে দাও, কেটে দাও, কেটে দাও। না পড়লে ওটা পড়বো এই বাঁশটা ঘিরে রে বাঁশটা ওই ওপরে কোনটা মারতে হবে এই বাঁশটা কাটা নাই বাঁশটা কাটাই ও বাঁশটা তো কোনটি মা ওই দিন দাও দাঁড়া রে ভাই দাঁড়া দাঁড়া এই কোন ছেলে বেরিয়ে যায় মামা কোনটা মারবা বড় বলতে যাবে এই কোনটা বড় কোনটা এই টাকা তোমার মাথা বড় কোনটা যেটা আরো ভেঙে যাবে আরে কোন ছেলে মারা তাহলে বাঁশ বলতে যাবে জায়গাতে বাঁশটা টানছে হ্যাঁ মারা এই জায়গা দেবে এই বাঁশে কোনটা যাচ্ছে বেশি হ্যাঁ ওই ডগা আছে কোনটা রাত কোনটা দাদা আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি যে সূর্যের আলো একেবারে সোজা আমার ক্যামেরার উপর এসে পড়েছে, তাই ছবি মাঝে মাঝে ঝাপসাও হয়ে যাচ্ছে। কি আর করা যাবে, এটুকু মানিয়ে নেওয়া ছাড়া কোনো উপায়ও নেই। যাই হোক, কাজের মতো চলতে থাকুক, আর আমিও ক্যামেরা বন্দি করার চেষ্টা করতে থাকি। এই বাঁশটা না পড়লে কেউ বেরোবে না। এই বাঁশটা মেলা নিচে তো ওইখানটায় ডালে ডালে ডালি কাটো কেমন ডালে শুনতে মাছ রাখা দা নিজে নিজে দাকে তো সাবধান রাখবা। তোর দাটা কয় ওখানে আছে ওখানে দাটা পুরাই পেয়েছে ওই দাটা সেই বললো না সেই আমি যে লিখে পুড়িলাম আমি সময় চাইতে লিখে পুড়িয়ে আনতাম দা কোন যেটা মেয়েটা হ্যাঁ কোন যেটা
পা দিয়ে রক্ত বেরিয়েছে কত গো এই যে হাত দাও দেখেছি কত রক্ত বেরিয়েছে আমি তো দেখেছি কখন ছিটেছি তো কত গাড়ির উপরে পড়বে না তো দেখি আমি বাঁশের উপর বসে আছি মনে বাঁশের উপর বসে আছি নিচকার তো কাটে তো ওই বড় বাঁশটা বেরোন তোকে এসব বাঁশ গুলো বেরিয়েছিল ঘরে বের করতে ওই ধারে ফেল দাও কোন ধারে ওই ধারে ওইখানে ফেল দাও আর ওগুলো ওদের ফোর চাইবে আচ্ছা ও দড়িতে মরা গোনা কেটে দিয়ে ফেলে দেবো আপনার বের ঘোরার লাগবে আমরা ও তো এইদিকে যে মরা দুটো আছে ও দুটো বের করতে না দেওয়ার পরে আমরা বের করে এভাবে ঝাড় লেগেই থাকি আর বের করে ওইটা ফেল দাও মাটি দিতে হবে দু মাস বাদে মাটি বলবে তোমাদের কাজে লাগবে না ফল কিছু বাড়িতে এইটা কৃষি রক্ষীর বৈদ্য রক্ষীর গুরু রক্ষী একটা বললেই হবে কৃষি লক্ষ্মী হ্যাঁ বৈদ্য রক্ষী এই সামনে বাড়ি তো হ্যাঁ হ্যাঁ ফাইল কেটে লাভ নেই ওটা কেটে কি হবে ফাইল কেটে লাভ নেই এটা দেয়া হবে না একটা হবে কি দেবে কেটে হ্যাঁ এটা কই দিয়ে একটা পাঁচ দিতে পাইলে এই ধারে পাতা যাচ্ছে দাও তখন হ্যাঁ এই ধারে টপি এই তো টাকা খাবে না না ফেলে তৈরি দেবে তারা দাঁড়া দাঁড়া মোটামুটি লেগে এই বাঁশটা কাটলাম ধরছিস কেন দাঁড়া দাঁড়া কত দাঁড়া গো তো কার
কত হবে কত মরাটা কাটবো? হ্যাঁ মরাটা কেটে দাও। কত মরাটা আজকে নেওয়া হোক এই কাটলে অসুবিধা নেই তো? আজকে নেওয়া হোক। মোয়াটা না খাইলে ভাত বেরিয়ে যেতে পারে। কিছু দাও না, মোয়াটা কিছু দাও। দাম 5টা হয়ে তো আসলে যায় একটা না আলাদা খাই না সেটা আলাদা আলাদা হবে এক জায়গায় হবে তো হ্যাঁ এ ভাই ধর 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 পারবি না আরে মই দিটা ভাষা ও তো কোন সে বেটা যত বিজে এতক্ষণ আমি কোনো কথা বলছিলাম না, কেবল দাঁড়িয়ে ওনাদের কাজ দেখছিলাম। অবশ্যই আমার সাথে আপনারাও দেখছিলেন ওনারা কিভাবে কাজগুলো করছেন। বেশ পরিশ্রমের কাজ তো বটেই, তবে তারই সাথে দরকার ধৈর্য, বিচক্ষণতা এবং অবশ্যই অভিজ্ঞতা। এই কাজে ভালো অভিজ্ঞতা না থাকলে কখনোই কোনো সাধারণ মানুষের পক্ষে এই কাজ সম্ভব না। হয়তো আমিও একটু চেষ্টা করলে দা দিয়ে একটা বাঁশ গোড়া থেকে কেটে ফেলতে পারবো, কিন্তু ঝাড়ের অন্য কোনো বাঁশের কোনো ক্ষতি না করে অথবা যত সম্ভব কম ক্ষতি করে একটা বাঁশ ঝাড় থেকে বের করে নিয়ে আসা আমার দ্বারা তো অসম্ভব।
আমার মনে হয় এই কাজ সবার দ্বারা সম্ভব নয়। এর জন্য বিশেষ অভিজ্ঞ হতে হবে। আরও একটা ব্যাপার, এখানেও ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ওনারা কঞ্চির গোড়া থেকে ভালো করে ঝরে নিচ্ছেন না। গোড়া বাঁশের গায়ে লেগে থাকছে। দিন কয়েক আগে ভিকে মামা যেদিন বাঁশ কাটছিলেন সেদিন আমি ওনার কাছে শুনেছিলাম কঞ্চির গোড়াগুলো বাঁশের গায়ে রেখে দিলে বাঁশ নাকি একটু শক্ত থাকে, সহজেই রোদে জলে পচে নষ্ট হয়ে যায় না। সে কারণেও হয়তো এনারা কঞ্চির গোড়াগুলো না কেটে রেখে দিচ্ছেন। অবশ্য ওনারা এ ব্যাপারে আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। কঞ্চির গোড়া কতটা রাখতে হবে আর কতটা কেটে বাদ দিতে হবে এটা ওনারা আমার থেকে অনেক ভালো বুঝবেন। বেশ কয়েকটা বাঁশ কাটা হয়ে গেছে, ওদিকে আরও বাঁশ কাটার কাজ চলছে। মনে হয় ভালোই সময় লাগবে। যাই হোক, আর বেশি বকবক করে লাভ নেই। তার চেয়ে বরং চলুন চুপচাপ ওনাদের কাজ দেখি। এই বাসটা জায়গাটা টানতে হবে না না তাহলে ওভারটা ধর তো মামু চার দেবার বাসটা নিয়ে যাবে জগার ধরবা তাহলে উঠে বেরবে না আর পড়বে না তুমি ধরো জগার ধরবা দাঁড়াও না ধরি না ধরো 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 বাঁশ কাটা আম গাছ বড় পড়ো এই মরা বাঁশ থেকে আরো কাটা ঝোটা কেটে দাও কেটে দাও কাটা কাটা করে দিই কাটা কাটা ধরে ছয় দাও রাস্তা ক্লিয়ার করতে হবে। কোন মাটা ওই ধারে ফেলে দে রন মে যাও দেখো মরা পাশ না কেন মরা পাশ ডকা দিয়ে ধরে টানো মরা পাশ মে মন্ডর কোন পাশ রাখবে মরা পাশ দিয়ে টানো সাগর সবাই উল্টো টাকা আরে এই বাসটা টানো এই বাস তো বেরবে না সরা বাস বেরবা নাকি গড় করছে উপরে বাস তুই তলার বাস আনছে তলার বাস আনছে আম গাছে বেঁচে আছে বাসটা আম গাছে বেঁচে গেছে
আর পুরো আর কাটা আছে ঝাড় উঠছে উঠো ওই জায়গা শ্যামার গানে এই শুকনো বাঁশটা কেটে দাও। হ্যাঁ শুকনোটা কেটে দেবো। এই তো মেজো দাদুও দেখছি টুকটুক করে লাঠি হাতে হাঁটতে হাঁটতে বাগানে চলে এসেছেন। তার নিজের বাগানের বাঁশ কাটা হচ্ছে, তাই আর ঘরে বসে থাকতে পারেননি। প্রায় 90 ঊর্ধ্ব এই মানুষটিকে দেখলে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। অশক্ত শরীর, চোখে ঠিকমতো দেখতেও পান না, লাঠি হাতে হাঁটতে গেলেও পা টলে, তবুও কোনো সময় ঘরে বসে থাকতে পারেন না। এখনো এই বয়সে নিয়মিত প্রতিদিন মাঠে যান। মুনিশ বা রেজারা কাজ করলে দাঁড়িয়ে থেকে তাদের কাজের তদারকি করেন, সব কাজ ঠিকমতো হলো কিনা দেখে বুঝে নেন। এমনকি কোনো দিন নিড়ানি হাতে নিয়ে মাঠে নেমে ভুঁই নিড়াতেও দেখেছি। শরীরে জোর কমে এলেও বা চোখের দৃষ্টি কমে গেলেও স্মৃতিশক্তি কিন্তু এখনো বেশ প্রবল। এখনো জমিতে কতজন মুনিশ লাগবে, মুনিশ কত টাকা মজুরি পাবে, জমিতে কতটা ফলন হলো, কত টাকায় বিক্রি হবে, এই সবই তার মুখস্থ। আজও খেয়াল করে দেখুন না, কয়েকটা ঝাড়ের বাইরের বাঁশ কাটা হয়েছে বলে উনি রীতিমতো সবাইকে বকাবকি করছেন। এই দুটো কাটা হয়েছে, আর কাটেনি, যারা বাইরের বাঁশ আর কাটেনি, পাকা বলি কাটলাম। এই ঝাড় ওই দেখো একটা ঝাড় নেমে গিয়েছে, একটা ওনার ছেলে বা নাতিরা বারবার বারণ করেও ওনার মাঠে আসা থামাতে পারেননি। তবে আমার কিন্তু এই মানুষটিকে বেশ লাগে। এরকম অসাধারণ মনের জোর খুব কম মানুষের থাকে, আমার তো নেই। মনে হয় ওনার ছেলে বা নাতিদেরও মনের জোর এত হবে না। ওই একটা আর ওই একটা এই যে দেখো ওধার নয়, এদের এখানটায় ওই শূন্যটাতে শূন্যটা কাটে না, ভাই ওখানে 3টি বাস আছে, ঘর খুলি নাকি? বের করলে আলি তবে আবার কাটা কটা বাস কাটা আছে।
শুধু কেটে গেলে হবে না, বের করতে হবে আগে। একটা দুই এইটা ধরো, এইটা ধরো, এইটা ধরো। এখানে একটা করে দে। এই কুঞ্চিটা কেটে দাও, এই কুঞ্চিটা কেটে দাও, এই বাঁশি কুঞ্চিটা কেটে দাও। এই ঘাসটা এই পাক দিয়ে বের করে দেবো। শুধু কাটতে হবে, তবে 60টা মাছ। হ্যাঁ শুধু কাটতে হবে, তবে 60টা মাছ থাকবে। কুড়ি কত হইল? আপনারা এই বাস নিয়ে গিয়ে কি বিক্রি করে দেন? না, এই কলা গাছ বাঁধবো। ওইগুলো দিয়ে কলা গাছ বাঁধবেন কি করে? বাঁশ দিয়ে? হ্যাঁ, বাঁশ দিয়ে গর্ত করবো, হ্যাঁ। করে গাছের সাথে বাঁশের সাথে ছোট দিয়ে বাঁধবো। জায়গা আচ্ছা। কাট হলো হাত দেখাও না, হাত দেখাও না। হ্যালো, দাঁড়াও দাঁড়াও। আমরা জায়গাটা 8 সালা দিয়েছি, 1 সালা দিয়ে পরিষ্কার ফেরি কাটে রে। হ্যাঁ, আর আছে ওরা ওই দিকে ওটা মেন করো। এটা কাট দেবো। কোনটা? এটা ব্যাগ কাটেন। ব্যাগটা সব সোজা হয়ে যাবে। খেয়া দিয়ে বের করে দিতে হবে। কান নেই, ওটা কান নেই, কান নেই, কান নেই, কান নেই। এটা কো হইছে? বুঝে হইলো বাঁশের 3টে খেয়া। এটা এটা হ্যাঁ হ্যাঁ গো, বাঁশটা বড় বাঁশ, তাও 3টে খেয়া। কাকুরি মাছ ভালো লাগে জানেন, কাকুরি মাছ ভালো ভাই। আর এই বছর হবে আর ওটা খুঁজে আসবে না না, এইখানে 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 এইটা ধরো, এইটা ধরো, এইটা ধরো, এইটা ধরো। ওটা তো মেনে নিচ্ছে। এই বাঁশটা এই পাক দিয়ে বের করে দিলে না ছেলে। কোন দিকে কাটছে হাতের করে দিরা এই মাছটা রাত দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ও শুধু খেললে এই পাক দিয়ে বের করে ও এই কালে ফাঁক দিলি যেতে না। না না, এই ফাঁক দিয়ে চলে যাবে তো সুতা চাষ এটা। আরে তুই এই ফাঁক দিয়ে বের করে বের করো না। বের ফাঁক করে দিলে কোনো ব্যাট থাকবে না। হ্যাঁ ওই ফাঁক দিয়ে গেলে ব্যাট থাকবে যার থাকবে না না। চেকে দেখো তো, লড় লেগে দেখো, না লেগে আর কত দিন
চাপে ঝুলতে চাপে দিন তারপরে চাপে দিন বাসে চাপে একটু চাপে দিন করে দেয়। ঘোড়া থেকে ডগা মতো মাথা মোটা ডাটা লিয়ে ডাটা লিয়ে ডাটা লিয়ে ডাটা লিয়ে লিয়া সব তো গিয়ে ওই নুনটা গিয়ে মাছ পারতেই না ঘড়ি বলছে দুপুর প্রায় 1টা বাজে। অনেক বেলা হয়েছে, তবে এদিকের বাঁশ কাটা এখনো চলছে। মনে হয় আজ পুরো কাজ শেষ হবে না, কালও সারাদিন বাঁশ কাটা চলবে। কলাবাগানের গাছ হেলে যাচ্ছে বলে ওনারা এই সব বাঁশ দিয়ে কলা গাছে ঠেকো দেবেন। মনে হয় বেশ বড় কলা বাগান, সেজন্য ওনাদের অনেক বাঁশ লাগবে। যাই হোক, এখানে বাঁশ কাটা চলতে থাকুক। ওদিকে রাখু আবার ওদের আমবাগানে গাছের ফাঁকে ফাঁকে কয়েকটা কলা গাছ লাগাবে বলছিল। আজ সকালে রাখু বৈদ্যনাথ কাকার কলা বাগান থেকে কয়েকটা সিঙ্গাপুরি কলার পেড় তুলে নিয়ে এসেছে। মনে হয় সেগুলো এই বাগানে লাগাবে। সে কারণেই রাখু আর অরুণা এখন বাগানের দিকে গেল। মনে হয় ছোট কাকাও ওখানে আছেন। চলুন একবার সেদিকে যাই, দেখি ওখানে সকলে কি করছে। কি হলো হলো লাগানো যা রাখু চলে এসছে এদিকে। চেলা কুচি গায়ে লাগবে, চেলা কুচি না হালা করবে। ওই লোমের মধ্যে একটা ইয়ে আছে, হালা করতে না। লোমের কই গাছ কই? আরে তুই ধরলে কেন? আরে লিচু গাছে মুখ লেগে যায়, লিচু গাছে ফুল এসছে, ফুলটা দেখুন লিচু গাছে দেখ উঠছে কিনা। লিচু গাছে মুকুল এসেছে। ওই কোনটা জাম গাছ। কোনটা জাম গাছ? ওই এবারে কোনারটা তো। ওইটা ন্যাংরা, ওইটা ন্যাংরা। ঠিক আছে, ভালোই হয়েছে। এবার মুকুল আসেনি, এবার আম খাবি না? পরে এবার আসবে না, হুম, পরে এবার একবার আসছে আম, একবার আসছে। হ্যাঁ নিয়ম তাই। কত বছর কি বানিয়েছে দেখছি, কি করেছে? কি বানিয়েছে
কিছু একটা বানিয়েছিল হয়তো। এ তো ভালো কাঠ গাছ কাটা মনে হচ্ছে, কি গাছ কেটে ভাঙে, ওই গাছের ডাল কেটে। কলা এখানে লাগাবি কোথায় তুই? ধারে কাঁদি পেরে নিয়ে চলে যাবে। মধ্যখানে লাগিয়ে দে, এখানে লাগিয়ে দে। এখানে ছাগল খাই দেবে, এখানে ছাগলে খাবে। হ্যাঁ এটাও ঠিক, ছাগলও তো ঢোকে। পা ভেঙে গেছে, সাইড একটু দিল্লি বেঁচে দিলে ভালো হতো। ছাগলের পা ভেঙে গেছে, গাছ বেটে দিলে হয়ে যাবে? আমি জানি না, এদের ছিল তো কেউ খুঁজে পেছে না। গাছটা আপনি চেনেন? ও চিনিস তুই হাড়জোড়া গাছ? হ্যাঁ ছাগলের পা ভেঙে গেছে, বলছে জোড়া লেগে যাবে। শিয়া ফুল লাগালে থেকে কলা লাগা ভাবছেন না? দুশোর কলা শিয়া ফুল কলা গায় ওই মেলা ছিল। অজিত কাকাও বাগান থেকে চলে এলেন, কাঁধে বিশাল বড় শাবল। মনে হচ্ছে উনি এতক্ষণ কলা বাগানে কাজ করছিলেন। কাজ শেষে বাড়ির পথে পা বাড়ালেন। এদিকে বেলা বেশ গড়িয়েছে, রাখুদেরও কাজ প্রায় শেষ। ওরাও আর কিছুক্ষণ পরে বাড়ি ফিরবে। চলুন এবার আস্তে আস্তে বাড়ির পথে পা বাড়ানো যাক। মনে হচ্ছে এখনো মাঠে কাজ চলছে, ট্রাক্টরের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। হয়তো কিশোর এখনো বাগানের ধারের জমিগুলোতে চাষ দিচ্ছে। এদিকে মেজদাদুর বাঁশ বাগানে এখনো বাঁশ কাটার কাজ চলছে। লোকজনের কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছি। অবশ্য ওদের যা বাঁশ লাগবে, মনে হয় আজ পুরো কাজ শেষ হবে না। হয়তো আগামীকাল বা আগামী পরশু ওনারা আবার আসবেন। চেষ্টা করব সেদিনও বাগানে উপস্থিত থাকার। বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। এদিকে আমার ক্যামেরার চার্জও শেষ হয়ে আসছে, তাই এই পর্ব এখানেই শেষ করব। আজ সারাদিন আমার সাথে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা এই ভিডিওটা উপভোগ করেছেন। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর যদি আজকের এই পর্ব আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের পর্বে আশা করি আবার দেখা হবে। বাই।